উপসাগরে যুদ্ধে বাংলাদেশের জয়েনিং একটা আর্টিকেল আছে, আমি সেটা শেয়ার করবো আপনাদের, এবং সেটা একটি বিতর্কিত ইস্যু। উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশের যে জয়েনিং নিয়ে সেটা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ওকে, আমরা শুরু করবো 9:30 আমরা শুরু করবো। প্রথমে আমরা আজকে আরব লীগ দিয়ে আমরা উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশ জয়েন করেছিল সেটা নিয়ে একটা আলাদা আর্টিকেল আছে, এবং সেটি বাংলাদেশে ব্যাপক বিতর্ক হয়েছিল। বাংলাদেশ উপসাগরীয় যুদ্ধে কেন ইরাকের বিরুদ্ধে জয়েন করেছিল সেটা নিয়ে একটা আলাদা আর্টিকেল আছে, সেটা রিটার্নে বা আমি আর্টিকেলটা শেয়ার করবো আপনাদের। ওকে, আমরা আজকে আলোচনা করব আরব লীগ নিয়ে। কেউ একটু কমেন্ট করে আমাকে জানান তো, মধ্যপ্রাচ্যের কোন দেশটি আরব লীগের সদস্য নয়? আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে মধ্যপ্রাচ্যের কোন দেশটি আরব লীগের সদস্য নয়। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জিসিসি। আমরা বলেছিলাম জিসিসি সদস্য সংখ্যা 6টি, এবং জিসিসি প্রতিষ্ঠিত হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আরব ও ইরানের ইসলামী বিপ্লব থেকে দূরে রাখার জন্য সৌদি আরবের নেতৃত্বে সেই জিসিসি গঠন হয়েছিল, এবং জিসিসি সদস্য ছিল না ইরান। ঠিক একই ক্যাটাগরি আমরা দেখব আরব লীগের সদস্য পদ দেওয়া হয়নি সেই ইরানকে। প্রথমে আমরা লিখে ফেলবো, যেগুলো পরীক্ষা আসে। লিখেন আরব লীগ, লিখেন আরব লীগ প্রতিষ্ঠা, লিখেন 22 মার্চ 1945, লিখেন আরব লীগ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা লিখাবো, প্রথমে লিখবেন, তারপর আমরা আলোচনা করব আরব লীগ কি জিনিস, কি জন্য তৈরি হয়েছিল সেটা আমরা আলোচনা করব। আরব লীগ প্রতিষ্ঠিত হয়েছে, লিখেন 22 মার্চ 1945 সালে। বোঝা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে এবং ঠিক পর সময়ে, ওই সময়ের ভিতরে হচ্ছে আরব লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। মানে মধ্যপ্রাচ্যের পুরনো সংগঠনের মধ্যে একটি হচ্ছে আরব লীগ, এবং এটি প্রতিষ্ঠিত হয়েছে 22 মার্চ 1945। অনেকে জিসিসি গঠিত হয়েছিল আমরা দেখেছি 1981। তাহলে প্রতিটি সংগঠনের পেছনে কোনো কোনো উদ্দেশ্য আছে। আরব লীগ প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে, তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে এটার কানেকশন আছে। জিসিসি প্রতিষ্ঠিত হয়েছে 1981 সালে, তাহলে এটির সাথে ইসলামী বিপ্লবের সম্পর্ক আছে। আমরা দেখেছি ওআইসি প্রতিষ্ঠিত হয়েছে 1969 সালে, সেটার সাথে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সম্পর্ক আছে। তো আমরা একটি সম্পর্কের সাথে একটা রিলেশন করে করে আমরা সংগঠনগুলো পড়াচ্ছি, যাতে আপনাদের মনে থাকে। তো জিসিসি 1981 সালে গঠিত হয়েছিল, তার পিছনে আরব লীগের সদস্য ইসলামী বিপ্লবের সম্পর্ক রয়েছে। আমরা এরপর পড়িয়েছি আপনাদেরকে ওআইসি, সেটা হচ্ছে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে আল আকসা মসজিদে আগুন লাগানোকে কেন্দ্র করে ওআইসি প্রতিষ্ঠিত হয়েছে। তারপর আমরা আপনাদেরকে পড়েছি ওপেক। তাহলে মধ্যপ্রাচ্যে যখন ইরান ইসলাম, এই যে ইরানকে যখন মোসাদ্দেক যখন তেল সম্পদ জাতীয়করণ করা হয়েছিল, তার সাথে আরব দেশগুলো চিন্তা করলো যে তাদের নিয়ে একটা জোট গঠন করা হবে, এবং সেটি অ্যান্টি ইউএসএ একটি ব্লক ছিল। সেই অ্যান্টি ইউএসএ ব্লক থেকে 60-এর দশকে গঠিত হয়েছে ওপেক, এবং 60-এর দশকে গঠিত হওয়ার পর তারা 73 সালে তেল অস্ত্র অবরোধ করেছিল। আমরা দেখেছি ওপেক গঠিত হয়েছে সেদিকে। আমরা আজকে দেখব আরব লীগ। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে, তাহলে সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর প্রাককালে এটি সংগঠিত হয়েছিল। এবং প্রতিষ্ঠার ভিত্তি লিখেন, এটির প্রতিষ্ঠার ভিত্তি 1944 সালের আলেকজান্দ্রিয়া প্রোটোকল। লিখেন আরব লীগের প্রতিষ্ঠার ভিত্তি হচ্ছে, আরব লীগের প্রতিষ্ঠার ভিত্তি হচ্ছে আলেকজান্দ্রিয়া প্রোটোকল। ইয়েমেনকে কেন যুক্ত করা হয়নি? ইয়েমেন হচ্ছে একটি মধ্যপ্রাচ্যের সোভিয়েত ইউনিয়নের মধ্যে দেশ ছিল। আরব লীগ প্রতিষ্ঠার ভিত্তি হচ্ছে 1944 সালের আলেকজান্দ্রিয়া প্রোটোকল। লিখেন আলেকজান্দ্রিয়া প্রোটোকল। এরপর আমরা দেখব, যেহেতু মধ্যপ্রাচ্যের প্রভাবশালী একটি দেশ হচ্ছে মিশর, এবং আরব লীগের সদর দপ্তর হচ্ছে, লিখেন আরব লীগের সদর দপ্তর হচ্ছে কায়রো, মিশর। আমরা দেখব আরব লীগের সদর দপ্তর রয়েছে কায়রো, মিশর। এবং 1979 সাল থেকে আমরা দেখেছি, আর 1979 সালে আমরা দেখেছি 78 সালে যখন ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। যেহেতু মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল ক্যাম্প ডেভিড চুক্তির ফলাফলে, সদর দপ্তর কায়রোতে থাকতে পারে না, তখন সাময়িকভাবে 10 বছরের জন্য তাদের সদর দপ্তর তিউনিস বা তিউনিসিয়ায় ট্রান্সফার করা হয়েছিল। তাহলে
দেখেন একটার সাথে একটা রিলেটেড। যেহেতু মধ্যপ্রাচ্যের মিশর আমরা দেখেছি 78 সালে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে 79 সালে ইসরায়েল রাষ্ট্রটিকে স্বীকৃতি দিয়েছে, তখন মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। 1979 থেকে 1990 সাল পর্যন্ত এর সদর দপ্তর ছিল তিউনিস বা তিউনেশিয়ায়। আমরা দেখেছি 1979 থেকে 1990 সাল পর্যন্ত সদর দপ্তর হচ্ছে তিউনিস এবং তিউনেশিয়ায়। এবং আরব লীগের উদ্দেশ্য হচ্ছে যথারীতি কোন সংগঠনের উদ্দেশ্য কি, উদ্দেশ্য সেম, সদস্য দেশগুলোর মধ্যে বিভিন্ন পারস্পরিক রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে যাতে আন্ত সমস্যার সমাধান হচ্ছে এই আরব লীগের উদ্দেশ্য ছিল। ঠিক আরব লীগের উদ্দেশ্য হচ্ছে আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক সমস্যার সমাধানের উপর ভিত্তি করে এই আরব লীগ। আরব লীগের উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে বিভিন্ন সমস্যার সমাধান করা। লিখেন সদস্য দেশগুলোর মধ্যে বিভিন্ন সমস্যার সমাধান। এবং কেউ একজন কমেন্ট করে জানান এর বর্তমান সদস্য কতটি এবং প্রতিষ্ঠাতা সদস্য কতটি। আমাকে একটু কমেন্ট করে জানাবেন এর বর্তমান সদস্য কতটি এবং এর প্রতিষ্ঠাতা সদস্য কতটি। একটু কমেন্ট করে জানাবেন এর বর্তমান সদস্য কতটি এবং প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি। এর বর্তমান সদস্য লিখেন 22টি, এর বর্তমান সদস্য হচ্ছে 22টি এবং প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 6টি। এর বর্তমান সদস্য হচ্ছে 22টি এবং প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 6টি। এর বর্তমান সদস্য হচ্ছে 22টি এবং প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 6টি। এবং এই 6টি সদস্য রাষ্ট্রের মনে রাখতে পারেন। এর মধ্যে মিশর, সিরিয়া, জর্ডান, লেবানন, ইরাক, সৌদি আরব। মিশর, সিরিয়া, জর্ডান, লেবানন, ইরাক, সৌদি আরব। মিশর, সিরিয়া, জর্ডান, লেবানন, ইরাক এবং সৌদি আরব। তাহলে এর ভাষা হচ্ছে দুইটা আরব পাশাপাশি একটি জনগোষ্ঠীর দেশ, তাহলে এর ভাষা হচ্ছে আরবি। এবং মিশরের একজন বর্তমান মহাসচিব আছেন, তার লিখেন সেই মহাসচিবের নাম হচ্ছে আহমেদ আব্দুল গেইদ। এটি 8ম মহাসচিব। লিখেন আহমেদ আব্দুল গেইদ, এটি মিশর এর 8ম মহাসচিব। মিশরের আহমেদ আব্দুল গেইদ, এটি মিশরের বর্তমান 8ম মহাসচিব। এবং এর প্রথম সম্মেলন হয়েছিল কায়রোতে। এসব সংগঠনগুলোতে বেশিরভাগ জুড়ে প্রশ্ন আসে সদর দপ্তর কোথায় অবস্থিত, প্রথম সম্মেলন কোথায় হয়েছে, সর্বশেষ সম্মেলন কোথায় হয়েছে, সদর দপ্তর কোথায় অবস্থিত, এর সদস্য সংখ্যা কতটি, প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি। আমরা দেখলাম আরব লীগ সম্পর্কে। আরব লীগ প্রতিষ্ঠিত হয়েছে 22 মার্চ 1945। এটি 1944 সালের আলেকজান্দ্রিয়া প্রোটোকলের ভিত্তিতে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর হচ্ছে কায়রো, মিশর। 1979 সাল থেকে 1990 সাল পর্যন্ত এর সদর দপ্তর তিউনিসিয়া ছিল, কারণ 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তির ফলে মিশরকে বহিষ্কার করা হয় আরব লীগ থেকে। এবং এর উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে পলিটিক্যাল এবং রাজনৈতিক সমস্যা সমাধান করা। এর বর্তমান সদস্য হচ্ছে 22টি এবং এর প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 6টি। 6টি রাষ্ট্র হচ্ছে মিশর, সিরিয়া, জর্ডান, লেবানন, ইরাক, সৌদি আরব। এর ভাষা হচ্ছে আরবি। এর মহাসচিব হচ্ছে আহমেদ আব্দুল গেইদ। এটি মিশরের প্রথম সম্মেলন হয়েছিল কায়রোতে। এবার আমরা একটু দেখবো আরব লীগ আসলে কেন প্রতিষ্ঠিত হয়েছিল। তার আগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ব্রিটিশ ভারত থেকে যে রাষ্ট্রগুলা স্বাধীন হয়েছিল, সেই রাষ্ট্রগুলোর একটি সংগঠন আছে। বাংলাদেশও সেই সংগঠনটির সদস্য। বলতে হবে সংগঠনটির নাম কি। ব্রিটিশ উপনিবেশ থেকে যে রাষ্ট্রগুলা স্বাধীন হয়েছিল সেই রাষ্ট্রগুলোর একটি সংগঠন আছে। সেই সংগঠনটির বাংলাদেশও একটি সদস্য। সেই সংগঠনটির নাম আমাকে একটু কমেন্ট করে কেউ একজন জানাতে পারবেন কিনা একটু প্লিজ। কমনওয়েলথ। চমৎকার। সেই সংগঠনটির নাম হচ্ছে কমনওয়েলথ।
ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার পর যে রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে সেই সংগঠনের নাম হচ্ছে কমনওয়েলথ। রাশিয়া থেকে, সোভিয়েত ইউনিয়ন থেকে যেসব রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছিল সেই সব রাষ্ট্রগুলোর সংগঠন হচ্ছে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বা সিআইএস। ঠিক সেম ভাবে আমরা দেখেছি মধ্যপ্রাচ্যকে যখন ভাগ বাটোয়ারা করেছিল মিত্র শক্তি, তার মধ্যে একটা ছিল ব্রিটিশ। ব্রিটিশরা আরবদেরকে স্বাধীনতার কথা বলেছিল। আমরা দেখেছি কুর্দিস্তানকে তারা বিভক্ত করে দিয়েছে, মধ্যপ্রাচ্যকে সাইক্স-পিকো চুক্তির মাধ্যমে ভাগ বাটোয়ারা করে দিয়েছে। তারা আরবদেরকে স্বাধীনতার কথা বললেও, প্রতিশ্রুতি দিলেও তারা তো কোনো স্বাধীন রাষ্ট্র দেয়নি, বরঞ্চ তারা সাইক্স-পিকো চুক্তির মাধ্যমে আরব রাষ্ট্রকে বিভক্ত করে দিয়েছিল 1915-16 সালের দিকে। সেই চুক্তির নাম ছিল সাইক্স-পিকো চুক্তি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ব্রিটেন যখন ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন তারা এই রাষ্ট্রগুলোকে আর কি করতে পারছিল না, তারা স্বাধীন রাখতে পারছিল না। 44 বা 45 সালের দিকে তারা ভারতবর্ষকে স্বাধীন করে দিয়েছে। তারা তখন আরব রাষ্ট্রগুলোকেও তারা স্বাধীন করে দেওয়ার একটা পরিকল্পনা করে। তো তারা আবার আরেকটা বাটপারি করে, সেটা হচ্ছে ব্রিটিশ পররাষ্ট্র সচিব অ্যান্থনি ইডেন। তারা বলেছেন তোমাদেরকে আমি আবারও একটা রাষ্ট্র দিব, একটি তোমাদেরকে একটি পূর্ণ প্রতিশ্রুতি, একটা একজোটবদ্ধ একটি রাষ্ট্র গঠন করে দিব, সেটি তোমরা একটা আরব লীগ গঠন করো, একটা আলেকজান্দ্রিয়া প্রটোকল করো। তখন তারা 1941 যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে চলতেছিল, তখন তারা একটা আলেকজান্দ্রিয়া প্রটোকল করে যে আরব পার্শ্ববর্তী দেশগুলো একসাথে থাকবে। মানে কথা হচ্ছে ব্রিটিশদের সেন্টিমেন্টটা যাতে আরব রাষ্ট্রগুলোর মধ্যে থাকে, তখন তারা একটা প্রটোকল স্বাক্ষর করে, সেটা হচ্ছে আলেকজান্দ্রিয়া প্রটোকল। মানে ব্রিটিশরা চেয়েছিল যে তারা যদি স্বাধীনতা মানে কলোনিগুলো ধরে রাখতে নাও পারে, সেসব রাষ্ট্রগুলোর মধ্যে যেন ব্রিটিশ সেন্টিমেন্টটা তারা গ্রো থাকে এবং তারা যেন তার বলয়ের মধ্যে থাকে। তারা যেমন কমনওয়েলথ করেছে, ঠিক আরব রাষ্ট্রগুলোর জন্য তারা কি দিয়েছে? আরব লীগ দিয়েছে। এবং 1945 সালের 22 মার্চ তারা আরব লীগ নামে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে আমরা দেখেছি প্যান আরবিজম বা জামাল আব্দুল নাসের, তারা নিজেদের মধ্যে একটি আরব রাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। 1958 সালে সিরিয়া এবং মিশর মিলে ইউনাইটেড আরব রিপাবলিক করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা পরবর্তী টিকতে পারেনি। ইয়েমেনের সাথে একটি কনফেডারেশন করার চেষ্টা করছে। আরব গোষ্ঠীগুলো একত্রে থাকার চেষ্টা করলেও তারা কিন্তু শেষ মুহূর্তে হয়নি এবং সে আরব লীগ কার্যত শেষের দিকে অনেকটা একটি দুর্বল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা দেখেছি বর্তমানে কার্যত আরব লীগের কোনো পদক্ষেপ নিতে পারেনি, বরঞ্চ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আরব লীগের মধ্যে ডিভিশন হয়ে যায় এবং বর্তমানে আরব লীগ আমরা দেখেছি একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাহলে আরব লীগ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর একটি প্রতিষ্ঠান, যেটি ছিল ব্রিটিশ শাসনের অধীনে থাকার জন্য আরব রাষ্ট্রগুলোর মধ্যে একটি সংগঠন করে দিয়েছিল, যেমনটি তারা কমনওয়েলথ করে দিয়েছে, ঠিক আরব রাষ্ট্রগুলোর জন্য একটি সংগঠন করে দিয়েছে, সেটির নাম হচ্ছে আরব লীগ। বুঝতে পেরেছেন কিনা আরব লীগ পরীক্ষায় বেশ সময় আসে? তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলের জন্য হয়েছে ইরানের ইসলামী বিপ্লবের জন্য হয়েছে জিসিসি। অন্যদিকে ব্রিটিশদের শাসন আমলে থাকার জন্য সেই ব্রিটিশ ঔপনিবেশিক চিন্তা ভাবনা বজায় রাখার জন্য তারা করে দিয়েছে আরব লীগ। আরব লীগ সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করলাম। আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা দেখি যে আরব লীগ 4টি যুদ্ধে আরবরা বরং হেরে গিয়েছে। টুকটাক তারা কিছু পদক্ষেপ নিয়েছে। 1978 সালে মিশরকে তারা বহিষ্কার করেছে, পরবর্তী সেই মিশর আবারও আরব লীগে ফিরে আসছে এবং আরব লীগের তখন সদর আবারও কায়রোতে নিয়ে যাওয়া হয়। মাঝখানে কিছুদিন তিউনিসিয়া ছিল। এটা হচ্ছে আরব লীগ। তাহলে আমরা আরব লীগ মোটামুটি মধ্যপ্রাচ্যের সংগঠনগুলো আমরা আলোচনা করলাম। আরব লীগ, জিসিসি, ওআইসি, ওপেক সবগুলো সংগঠন আলোচনা করছি। এবার আমরা আমাদের মধ্যপ্রাচ্যের সর্বশেষ যে টপিকস সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে তুরস্ক। বলতে হবে তুরস্কের একটি চুক্তি নিয়ে ইদানিং বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। সেই চুক্তিটির নাম কি কেউ আমাকে কমেন্ট করে জানাতে পারবেন? তুরস্কের একটি চুক্তি নিয়ে ইদানিং বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, সেই চুক্তিটির নাম কেউ কি আমাকে কমেন্ট করে জানাতে পারবেন? আমরা এবার তুরস্ক নিয়ে আলোচনা করব।
সেই চুক্তির নাম হচ্ছে লুজন চুক্তি। আমরা তুরস্ক নিয়ে আলোচনা করার আগে যথারীতি আমরা একটু তুরস্কের ম্যাপটা একটু দেখে আসি। আমরা যদি তুরস্কের আগে দেখি, এটা হচ্ছে তুরস্কের ইসলামী খেলাফত। দেখেন এটি হচ্ছে তুরস্কের কনস্টান্টিনোপল থেকে বিশাল অটোমান সাম্রাজ্য ছিল। দেখেন বিশাল অটোমান সাম্রাজ্য, বিশাল অটোমান সাম্রাজ্য। এটি ছিল তুরস্কের আগের অবস্থান। 1500 সালের দিকে তুরস্ক যেটা অটোমান সাম্রাজ্য ছিল সেটা বিশাল একটি এলাকা জুড়ে ছিল এবং এটি হচ্ছে কনস্টান্টিনোপল। দেখেন মুসলমানরা পৃথিবীতে যে শক্তি এই জায়গাগুলো দখল করে নেবে তারা পৃথিবীর রাজত্ব করবে। এর মধ্যে একটি হচ্ছে মরক্কোর এই জিব্রাল্টার প্রণালী, একটি হচ্ছে সুয়েজ খাল, অন্যদিকে হচ্ছে বসফরাস এবং দারদানালিস প্রণালী। আমরা এই তুরস্ক আমরা দেখেছি সাইক্স-পিকো চুক্তির মাধ্যমে খণ্ড বিখণ্ড করে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। সাইক্স-পিকো চুক্তির মাধ্যমে প্রথমে লিখেন, আমরা তুরস্কের যে প্রশ্নটি বারবার আসে প্রথমে লিখেন বসফরাস প্রণালী, লিখেন বসফরাস প্রণালী এবং দারদানালিস প্রণালী, লিখেন বসফরাস প্রণালী এবং দারদানালিস প্রণালী লিখেন। দেখি কেউ একজন কমেন্ট করে জানান তো বসফরাস প্রণালী কাকে কাকে সংযুক্ত করেছে, কমেন্ট করে জানান। আমি ভিডিও দিয়েছি প্রণালী নিয়ে, আমি খুব বেশি আলোচনা করছি না, একটু ম্যাপে দেখাচ্ছি জাস্ট। বসফরাস প্রণালী কাকে কাকে সংযুক্ত করেছে কমেন্ট করে একটু জানাবেন প্লিজ। বসফরাস প্রণালী দেখেন কৃষ্ণ সাগরের সাথে এই মারমারা সাগরকে সংযুক্ত করেছে, লিখেন কৃষ্ণ সাগরের সাথে মারমারা সাগরকে সংযুক্ত করেছে, লিখেন বসফরাস প্রণালী। এটি হচ্ছে বসফরাস প্রণালী কৃষ্ণ সাগরের সাথে, এটি মারমারা সাগর, এটি এজিয়ান সাগর। তাহলে বসফরাস প্রণালী কৃষ্ণ সাগরের সাথে মারমারা সাগরকে সংযুক্ত করেছে। অন্যদিকে দারদানালিস প্রণালী মারমারা সাগরকে এজিয়ান সাগরের সাথে সংযুক্ত করেছে, লিখেন। অন্যদিকে দারদানালিস প্রণালী ভিডিও দিয়েছি, আবার আজকে ম্যাপে আলোচনা করলাম যাতে কখনো যাতে আর কোনো ভুল না হয়। তাহলে এটা হচ্ছে বসফরাস প্রণালী কৃষ্ণ সাগরের সাথে, ইদানিং কৃষ্ণ সাগর নিয়ে বেশ সমস্যা চলছে, দেখেন উপরের দিকে কৃষ্ণ সাগর নিয়ে বেশ সমস্যা চলছে, এই যে কৃষ্ণ এই যে ইউক্রেন নিয়ে এই ম্যাপে বসেটি নেই। ওকে, তাহলে তুরস্ক আমরা দেখলাম। তুরস্ক তাহলে পৃথিবীতে দেখা যাচ্ছে কত গুরুত্বপূর্ণ জায়গা অবস্থিত। তাহলে এটা বসফরাস প্রণালী, এটা হচ্ছে দারদানালিস প্রণালী, এটা হচ্ছে আন্তালিয়া, দেখেন এটা হচ্ছে আন্তালিয়া পর্বত কোথায় অবস্থিত, লিখেন আন্তালিয়া পর্বত, এটি খুব গুরুত্বপূর্ণ একটি পর্বত। আন্তালিয়া পর্বত এটি তুরস্কের মধ্যে অবস্থিত, লিখেন আন্তালিয়া পর্বত, এটা হচ্ছে আন্তালিয়া পর্বত, এটি তুরস্কের মধ্যে অবস্থিত। তুরস্কের মধ্যে যে আন্তালিয়ান প্লাটো রয়েছে, এদিকে তুরস্কের নিজের হচ্ছে সাইপ্রাস এবং এটি ভূমধ্যসাগর। আমরা জানেন সাইপ্রাস দুভাগে বিভক্ত, আমি অনেক ভিডিও দেখিয়েছি এবং আমরা আরো দেখিয়েছি টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর উৎপত্তি হচ্ছে তুরস্কের, এই যে তুরস্কের এই পর্বত থেকে হচ্ছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী অবস্থিত। তুরস্কের এক পাশে রয়েছে দেখেন আর্মেনিয়া, একদিকে রয়েছে জর্জিয়া, একদিকে রয়েছে কৃষ্ণ সাগর এবং একদিকে রয়েছে নিচে হচ্ছে সিরিয়া। তাহলে দেখেন তুরস্কের সাথে যেহেতু সিরিয়া সম্পর্কিত, তাহলে সিরিয়া যুদ্ধে তুরস্কের অবশ্যই কি থাকবে, ইন্টারফেয়ার থাকবে। তুরস্কের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা, এটা হচ্ছে আন্তালিয়ান প্লাট। এই হচ্ছে মোটামুটি তুরস্ক। একদিকে রয়েছে ইরান। আমরা এর সাথে একটু সিরিয়াটাও দেখে ফেলি, এটি হচ্ছে সিরিয়া। সিরিয়ার কয়েকটি শহরের নাম হচ্ছে আমরা দেখেছি আলেপ্পো, দেখেন উপরে তুরস্ক, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী, এই আলেপ্পো দিকে সিরিয়া, দেইর আর জেইর একটি শহর রয়েছে, অন্যদিকে হোম শহর রয়েছে, যেগুলো যুদ্ধ হয়েছে, তার্তুস, এগুলো যুদ্ধ বিধ্বস্ত একটি শহর সিরিয়া। তাহলে সিরিয়ার সাথে তুরস্কের বিশাল সীমানা রয়েছে, সেই জন্য সিরিয়ার সাথে তুরস্কের কি চলছে, যুদ্ধ চলছে। প্রণালী কি, প্রণালী হচ্ছে দুটো সাগর যখন সংযুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিভক্ত করে। ওকে, আমরা সিরিয়া দেখলাম। তাহলে সিরিয়া এবং তুরস্ক আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুটি
স্টেট। এবার এটা হচ্ছে আগের সেই তুরস্কের যে মেসিডোনে আন্তালিয়া পর্বত, এটা পুরাতন ওসমানীয় খেলাফত। এই যে গ্রিস, এগুলো কিন্তু গ্রিস কিন্তু কার দখলে ছিল, গ্রিস বুলগেরিয়া এগুলো কার দখলে ছিল, ওসমানীয় খেলাফতে। আন্দারে কনস্টান্টিনোপল বাইজেন্টিয়াম সাম্রাজ্যের রাজধানী কিন্তু কনস্টান্টিনোপল। মুসলমানরা পরবর্তীতে সেই কনস্টান্টিনোপল দখল করে, এবং তুরস্ক অনেক সময় এশিয়া মাইনর নামে পরিচিত, সেজন্য ম্যাপটি আমি আপনাদেরকে রাখলাম যাতে বুঝতে পারেন। এরপর সিরিয়া, বর্তমানে সিরিয়া কি খন্ড বিখন্ড অবস্থা আছে দেখেন। সিরিয়াতে কি কি অবস্থা আছে, সিরিয়া গৃহবিদ্ধ একটি দেশ সিরিয়া। একদিকে রয়েছে দেখেন এই কুর্দিশরা এদিকে দখল করে নিয়েছে, সিরিয়ান সরকার এদিকে দখল করে নিয়েছে, তুরস্ক এদিকে দখল করে নিয়েছে, বিদ্রোহীরা এদিকে দখল করে নিয়েছে ইদলিব, আলেপ্পো এই শহরগুলা, রাক্কা। এদিকে ইসলামিক স্টেট কিছু জায়গা দখল করে নিয়েছে, আমাদেরকে তুরস্ক এদিকে কিছু জায়গা দখল করে নিয়েছে। কারা? সিরিয়া কন্ট্রোল করছে। সিরিয়া একটা গৃহযুদ্ধ বিধ্বস্ত একটি দেশ। আর একটু ম্যাপ দেখালে সিরিয়া, আবার একটু ম্যাপে দেখালাম সিরিয়া। এই হচ্ছে মোটামুটি তাহলে আমরা মোটামুটি তুরস্ক এবং সিরিয়া ওসমানীয় খেলাফত থেকে এই তুরস্কের কি অবস্থান, ওসমানীয় খেলাফত থেকে তুরস্কের এই ম্যাপে আসার প্রক্রিয়াটাকে বলা হয় লুজন চুক্তি। কি বললাম? ওসমানীয় খেলাফতের এই বিশাল সাম্রাজ্যকে খণ্ড বিখণ্ড করে তুরস্কের বর্তমান সীমানার নিয়ে আসার যে চুক্তির মাধ্যমে এটি নিয়ে আসা হয়েছে, সেই চুক্তিটির নাম হচ্ছে লুজন চুক্তি। কি বললাম? বিশাল যে ওসমানীয় খেলাফত রয়েছে, সেই খেলাফতকে মিত্র শক্তি, আমরা জানেন জার্মানরা ওসমানীয় খেলাফত জার্মানদের কি হয়েছিল, অ্যাক্সিস পাওয়ার হিসেবে জার্মানদের পক্ষ নিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, তারা ব্রিটিশদের কাছে পরাজিত হয়েছিল, এবং সেই ওসমানীয় খেলাফতকে একবার বাগবাটোয়ারা হয়েছিল 1516 সালের দিকে সাইক্স-পিকো চুক্তির মাধ্যমে। 1516 সালের দিকে সাইক্স-পিকো চুক্তির মাধ্যমে একবার ভাগ বাটোয়ারা করা হয়েছিল। এরপর প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে ওসমানীয় খেলাফতকে যে অংশটুকু আছে সেই অংশটুকুকে আরো ভাগ বাটোয়ারা করার জন্য এবং ওসমানীয় খেলাফতকে সীমিত করে দেওয়ার জন্য যে চুক্তিটি হয়েছিল, ইতিহাসে সেটি লুজন চুক্তি নামে পরিচিত। সেটি কি চুক্তি নামে পরিচিত? লুজন চুক্তি নামে পরিচিত। এবার লিখেন লুজন চুক্তি কার সাথে স্বাক্ষরিত হয়েছিল। আমরা এবার লুজন চুক্তি নিয়ে আলোচনা করব। লুজন চুক্তিতে আলোচনা করার পূর্বে আমরা একটু তুরস্ক নিয়ে আলোচনা করব। তার আগে লিখেন লুজন চুক্তি। লিখেন লুজন চুক্তি স্বাক্ষরিত হয় সুইজারল্যান্ডের লুজন শহরে। সুইজারল্যান্ডের লুজন শহরে চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং এর মাধ্যমে তুরস্কের বিকাশকে শৃঙ্খলিত করা হয়। তুরস্কের সীমানা নির্ধারণ করা হয়। তুরস্কের সীমানা নির্ধারণ করা হয়। আর্মেনিয়াকে স্বাধীনতা দেওয়া হয়। আর্মেনিয়াকে স্বাধীনতা দেওয়া হয়। বসফরাস এবং দার্দানালিস প্রণালীর আন্তর্জাতিক করা হয়। বসফরাস ও দার্দানালিস প্রণালী আন্তর্জাতিক করা হয়। লুজন চুক্তিতে অনেকগুলো ধাপ আছে। এর মধ্যে একটি ধাপ হচ্ছে বসফরাস এবং দার্দানালিস প্রণালী, যেহেতু এটা তুরস্কের অধীনে ছিল, সেই যে তুরস্কের অধীনে যাতে থাকতে না পারে, এদিকে যেন জাহাজ চলাচল করতে পারে, যেহেতু ব্রিটিশ পরাশক্তি জাহাজগুলো চলাচল করতে পারে, সেজন্য বসফরাস এবং দার্দানালিস প্রণালীকে আন্তর্জাতিকীকরণ করা হয়।
এবং সুইজারল্যান্ডের লুজন শহরে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। এবং তুরস্কের যে এই বর্তমান একটু আগে যে তুরস্কের যে ম্যাপটি ঠিক করে দিলাম, সেই ম্যাপটি মিত্র শক্তি মিলে তুরস্ককে বলে যে তোমার ম্যাপ এতটুকু, সেটি ইতিহাসে লুজন চুক্তি নামে পরিচিত। এবং আর্মেনিয়াকে কি দেওয়া হয়? আর্মেনিয়াকে স্বাধীনতা দেওয়া হয়। আমি একটু ম্যাপ দেখাই আপনাদেরকে, কিভাবে তারা বিভক্ত করেছিল। আমি একটু ম্যাপটা একটু আপনাদেরকে দেখাই। এই দেখেন, এটি হচ্ছে যে কিভাবে লোজন চুক্তিতে কিভাবে তুরস্ককে সীমান্ত, দেখেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে আজকে। এটা বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমি কতটুকু, আমি আলাদা আওয়ার ভিডিও করব, কোনো সমস্যা নেই। দেখেন এগুলো কিন্তু সবগুলো কার অধীনে ছিল? উসমানীয় খেলাফতের অধীনে ছিল। তার আগে আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে ইরাক, এই যে সিরিয়া, এগুলো কিন্তু ফ্রান্স এবং ব্রিটিশরা দখল করে নিয়েছিল কত সালে? 1915 সালে অলরেডি তারা দখল করে নিয়েছিল। এগুলো কারা? সিরিয়া এবং ব্রিটিশ দখল করে নিয়েছিল। রয়ে গেছিল কি? আর্মেনিয়া রয়ে গেছিল। তাহলে আর্মেনিয়াকে স্বাধীনতা দেওয়া হয় লুজন চুক্তির মধ্যে। এরপর দেখেন এই অঞ্চলগুলো ব্রিটিশ, এই যে গ্রিসের এই দ্বীপগুলা এই তুরস্কের এই সীমানাটাকে এতটুকু সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল, যে তুরস্ককে বলেছিল যে তুমি এতটুকুর মধ্যে থাকবে এবং এই দ্বীপগুলো ছেড়ে দিতে হবে। এই দ্বীপগুলো ছেড়ে দিয়েছে গ্রিসের, এই দ্বীপগুলো গ্রিসদের কাছে ছেড়ে দিয়েছে লুজন চুক্তির মাধ্যমে। এবং আর্মেনিয়াকে কি দিয়েছে? স্বাধীনতা দিয়েছে। এবং যেহেতু খ্রিস্ট সাগর থেকে এইদিকে আসা যাওয়া করতে হবে ভূমধ্য সাগরে, তাহলে এই দ্বীপ, এই প্রণালীগুলো যদি তুরস্কের অধীনে থাকে, তাহলে তুরস্কদের দিকে যে কোনো ধরনের পথ চলাচলে বাধা সৃষ্টি করবে। সেজন্য বলেছে এই বসফরাস এবং দারদানেলেস প্রণালী কি করে দিয়েছে? আন্তর্জাতিক করে দিয়েছে। এবং প্রথম দিকে তারা টোল নিতে পারতো না, পরবর্তী তারা সেখানে টোল নিয়েছিল, টোল নিতে পারতো বা টাকা পয়সা কিছু নিতে পারতো। এবং এই দ্বীপগুলো দেখেন, এটাও কিন্তু কারা দখল করে নিয়েছে? গ্রিস দখল করে নিয়েছে। এটা হচ্ছে তুরস্কের যে লুজন চুক্তি, আধুনিক যে লুজন চুক্তি হয়েছিল, সেটিকে আমরা এইভাবে ব্যাখ্যা করেছি। তার মূলত আধুনিক তুরস্কের যে সীমানা নির্ধারণ করে দিয়েছিল, সেটি হচ্ছে লুজন চুক্তির মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন লুজন চুক্তি। আপনাদের তো ওগুলো বিস্তারিত লাগবে না, আমি মোটামুটি লুজন চুক্তিটি মনে রাখার জন্য একটু যতটুকু চেষ্টা করছি সেটা বোঝার জন্য। লুজন চুক্তি থেকে আরো একটি চুক্তি হয়েছিল, সেই চুক্তিটির নাম কেউ কি বলতে পারবেন? লুজন চুক্তি থেকে আরো একটি চুক্তি হয়েছিল, সেই চুক্তিটির নাম কি বলতে পারবেন কেউ? সমসাময়িক আরো একটি চুক্তি হয়েছিল। অনেকে দুটো চুক্তির মধ্যে কি করে ফেলেন, কনফিউজ করে ফেলেন। সেভার্স চুক্তি কি এবং তুরস্কের লুজন চুক্তি কি, দুটার মধ্যে আমি আজকে ক্লিয়ার করে দেব আপনাদের। সেভার্স চুক্তি কি, দেখেন দুটো চুক্তি আছে, সেভার্স চুক্তি এবং লুজন চুক্তি। একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। তুরস্ক কেন এই চুক্তি স্বাক্ষর করেছে? তুরস্ককে তো বাধ্য করেছে এই চুক্তিতে। জার্মানিকে ভার্সাই চুক্তিতে জার্মানিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করেছে না প্রথম বিশ্বযুদ্ধে, যার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। জার্মানিকে ভার্সাই চুক্তির মাধ্যমে ক্ষতিপূরণ দিতে বাধ্য করেছে। তুরস্ককে এই সেভার্স চুক্তি এবং লুজন চুক্তির মধ্যে বাধ্য করে। তুরস্ক তো অসহায়, উসমানী খেলাফত ভেঙে যাচ্ছে। তখন তো ষষ্ঠ মোহাম্মদ আর কি করবে? সাম্রাজ্য টিকিয়ে রাখতে হলে চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করেছে, করার তো কিছু নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান তার সমস্ত শক্তি ইউএস এর হাতে তুলে দিয়েছে না? দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জাপান পরাজিত হয়েছে, জাপানের তো প্রতিরক্ষা সিস্টেম সব আপনার ইয়ার কাছে, ইউএস এর কাছে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পররাষ্ট্র সিস্টেম যুক্তরাষ্ট্র নিয়ে নিয়েছে না? তাহলে প্রথম বিশ্বযুদ্ধে উসমানী খেলাফতের সমস্ত সিস্টেম সেভার্স চুক্তির মাধ্যমে ঠিক করে দেওয়া হয়েছে। আচ্ছা, সেগুলো দীর্ঘ আলোচনা, আস্তে আস্তে আমরা আলোচনা করব। তাহলে আজকে সেভার্স চুক্তি এবং লুজন চুক্তির মধ্যে আমি পার্থক্যটা ক্লিয়ার করে দিই। একটা উদাহরণ বলি আগে। আফগানিস্তানে যখন এখন আফগানিস্তান থেকে যখন ইউএসএ সেনা উদ্যোগ করছে, আফগানিস্তানে কিন্তু এখন দুটো সরকার আছে। কতটি সরকার? দুটো সরকার। একটা হচ্ছে আশরাফ গানের সরকার, একটা হচ্ছে বিদ্রোহী তালেবানদের সরকার। কতটি সরকার? দুটি সরকার। একটা হচ্ছে আশরাফ গানের বর্তমান সরকার, অন্যটি হচ্ছে যারা সশস্ত্র বিদ্রোহী তালেবানদের সরকার। দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু চুক্তি করেছে কার সাথে? তালেবানদের সাথে। কার সাথে? তালেবানদের সাথে। তাহলে এখনো কিন্তু আশরাফ গানের সরকার কিন্তু এখনো এক্সিস্ট করে।
প্রথম বিশ্বযুদ্ধে যখন উসমানীয় খেলাফত ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন খলিফা ষষ্ঠ মুহাম্মদ ক্ষমতায় ছিলেন। অন্যদিকে কামাল আতাতুর্কের নেতৃত্বে একদল তুর্কি জাতীয়তাবাদী, প্রশ্ন একটু পরে করবেন, আমি বলছি, তুরস্কের কামাল আতাতুর্কের নেতৃত্বে একদল তুর্কি জাতীয়তাবাদী নেতা, তারা কিন্তু একটি সরকার প্রতিষ্ঠা করে এবং সেটি তুরস্কের আঙ্কারায় তারা একটি সরকার প্রতিষ্ঠা করে। এখন তাহলে কয়টা পার্টি হয়ে গেল? দুইটা পার্টি। একদিকে হচ্ছে যে খলিফা ষষ্ঠ মুহাম্মদ, অন্যদিকে হচ্ছে কামাল পাশার নেতৃত্বে আরো একটি সরকার। তাহলে প্রথমে এই সেভার চুক্তিতে পুরো অঞ্চলটাই মিত্র শক্তি দখলে ছিল এবং আরো অন্যায় চুক্তি ছিল, এই সেভার চুক্তিতে পুরো তুরস্ককে তারা দখল করে নিয়েছে। কিন্তু কামাল আতাতুর্করা ধীরে 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 তারা যুদ্ধ করে মোটামুটি তুরস্ককে পুনরুদ্ধার করতে বাধ্য হয়। তারা এই আঙ্কারার এই সরকারটি, মানে আমি কি বলছিলাম, মানে প্রথম বিশ্বযুদ্ধ যখন তুরস্ক হেরে গেল, তখন পুরো তুরস্ক জায়গাটি দখল করে নিয়েছে কারা? মিত্র শক্তি। এবং খলিফা ষষ্ঠ মুহাম্মদকে সে সেভার চুক্তিতে বাধ্য করেছিল। কিন্তু তুরস্কের যে তুর্কি জাতীয়তাবাদী যে নেতা কামাল পাশা, সে কিন্তু ধীরে ধীরে এখান থেকে রেজিস্ট্রেস তৈরি করেছিল, বিক্ষোভ তৈরি করেছিল। সে মোটামুটি তুরস্কর এই অঞ্চলটি কি করে? তুরস্কর এই অঞ্চলটি গ্রিস থেকে যুদ্ধের মাধ্যমে উদ্ধার করতে সক্ষম হয়। তখন তার সাথে এই লোজন চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। তাহলে সেভার চুক্তি এটি একটা অন্যায় চুক্তি, সেটি হচ্ছে যে ষষ্ঠ মুহাম্মদের সাথে, আবারও বলছি ম্যাপটা আবার দেখাই, তখন ক্লিয়ার হবে। ম্যাপটা আবার দেখাচ্ছি, যেটা বলছিলাম আবারও দেখাচ্ছি ম্যাপটা। এটা একটু জটিল, অনেকে বুঝতে পারে না, আমি দেখাচ্ছি। মানে খলিফা যখন ষষ্ঠ মুহাম্মদ যখন ক্ষমতা ছিল, তখন কিন্তু পুরো তুরস্ক জুড়ে মিত্র বাহিনীর অবস্থান ছিল এবং মিত্র বাহিনীকে ওই অবস্থায় চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল খলিফা ষষ্ঠ মুহাম্মদ। তখন এই চুক্তিটির নাম ছিল সেভার চুক্তি। কিন্তু তুর্কি জাতীয়তাবাদী নেতা কামাল পাশা, সে এই অঞ্চলগুলা যুদ্ধ করে করে এই অঞ্চলটা কি করতে সক্ষম হয়? মোটামুটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। এবার মিত্র শক্তি কার সাথে চুক্তি স্বাক্ষর করে? কামাল আতাতুর্কের বাহিনীর সাথে। এবং এই আধুনিক এই তুরস্কের সীমানাটা নির্ধারণ করে কামাল আতাতুর্ক, এবং তখন খলিফাকে বহিষ্কার করা হয়। এর মাধ্যমে তুরস্কের সালতানাতের খলিফা ষষ্ঠ মুহাম্মদকে যখন নির্বাসনে পাঠানো হয়, তখন খলিফার ক্ষমতা শেষ হয়ে যায়। তুর্কি জাতীয়তাবাদীর নতুন ধরনের একটি সরকার প্রতিষ্ঠা হয়, আর তখন থেকে সেকুলার তুরস্ক প্রতিষ্ঠিত হয় এই কামাল আতাতুর্কের নেতৃত্বে। দুটো সরকার, একটি সরকার হচ্ছে খলিফা ষষ্ঠ মুহাম্মদের সরকার, আরেকটি হচ্ছে আঙ্কারাতে তারা একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করে। তারা কিন্তু তুরস্ককে পুনরুদ্ধার করতে বাধ্য হয়। সেভার চুক্তি করেছিল অন্যায় চুক্তি, কামাল পাশা সেই চুক্তিটি মানেনি। পরে সে যুদ্ধ করে এই অঞ্চলগুলো সে উদ্ধার করে, গ্রিসের হাত থেকে উদ্ধার করে, মিত্র শক্তির হাত থেকে উদ্ধার করে। তখন এটিও এক ধরনের অন্যায় চুক্তি, তবে কম অন্যায় চুক্তি। এটি একটি কম অন্যায় আর কি, মানে মন্দের ভালো হিসেবে এই তুরস্কে এই লুজন চুক্তিটি স্বাক্ষরিত হয়। এবং আশ্চর্যজনক ভাবে এই লুজন চুক্তিকে খলিফাকে কি দেয়নি? আমন্ত্রণ দেয়নি। এর মাধ্যমে প্রায় 1200 বছরের মুসলিম খলিফাতের অবসান ঘটে এবং তুরস্কে কামাল আতাতুর্কের নেতৃত্বে সেকুলার একটি সরকার প্রতিষ্ঠিত হয়। বুঝতে পেরেছেন কিনা? আরো অনেক ক্লিয়ার? এটা বলা হয় কামাল আতাতুর্কের জন্য খেলাফত সমাপ্ত। আসলে খেলাফত দ্বিতীয় বিশ্বযুদ্ধ আগে 1515 দিকে খেলাফত দুর্বল হয়ে যায় এবং বলা হয়ে থাকে আসলে খলিফার পরবর্তী কামাল আতাতুর্ককে তৈরি করেছিল মিত্র বাহিনী, সেটা বলা হয়। এবং তার কাছে ক্ষমতা হস্তান্তরটা নিরাপদ মনে করেছিল মিত্র শক্তি, সেটাও মনে করা হয়। আমরা তো মাত্র আন্তর্জাতিক পড়াচ্ছি, আমরা কোনো ডিসিশন দিব না, আমরা শুধু পরীক্ষার জন্য পড়াচ্ছি, আমরা কোনো বিতর্ক যাব না। মুসলিম জাতীয়তাবাদীরা, মুসলমানরা মনে করে এই খিলাফতের পতনের জন্য
কামাল আতাতুর্ক দায়ী, আসলে পুরোপুরি কামাল আতাতুর্ক দায়ী নাই। প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফত এমনি দুর্বল হয়েছিল, তখন তুর্কি জাতীয়তাবাদী নেতারা তখন সেই আসলে খলিফাকে উৎখাত করে, কিন্তু খলিফা তখন দুর্বল ছিল, দুর্বল ছিল। সুতরাং কামাল আতাতুর্ককে পুরোপুরি দায়ী করা যাবে না, কারণ এর আগেই তো 15-16 সালের দিকে তো খলিফা দুর্বল হয়ে যায় এবং সেই ষষ্ঠ মোহাম্মদকে সেই খলিফা থেকে অপসারণ করা হয়। আমি লোজন চুক্তি নিয়ে আরো কিছু ভিডিও বানাবো আপনাদেরকে। আর এই লোজন চুক্তি নিয়ে অনেকগুলা মিথ প্রচলিত আছে, এগুলো বাজারে সত্যি নয়। 100 বছর পর চুক্তিটি শেষ হয়ে যাবে এই ধরনের কোনো কথা নাই। এরপর তুরস্ক তার আগের জায়গায় ফিরে যাবে এই ধরনের কোনো কথা, খিলাফত ফিরে আসবে এই ধরনের কোনো কথা লোজন চুক্তিতে ছিল না। বরঞ্চ চুক্তিটির বসফরাস প্রণালী 2036 সাল পর্যন্ত এটাকে আরো এক্সটেন্ড করা হয়েছে। এই ধরনের কোনো বাজারে যে প্রচলিত মিথ গুলো আছে সেগুলো আসলে লোজন চুক্তিতে নেই। লোজন চুক্তি এবং আমরা সেভার চুক্তি আলোচনা করলাম। তাহলে তুরস্কের আধুনিক যে তুরস্কের জনক বলা হয় সেটা যে কামাল আতাতুর্ককে আধুনিক তুরস্কের জনক বলা হয়, পরীক্ষায় প্রায় সময় আসে। আর কনস্টান্টিনোপল আমরা দেখিয়েছি, যখন কনস্টান্টিনোপল যখন 1453 সালে অটোমান বীর ফাতেহ সুলতান মুহাম্মদ যখন এই কনস্টান্টিনোপল বিজয় করে, মুসলমানদের জন্য এটি একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। এই খিলাফত সাম্রাজ্য এটি মুসলমানদের যখন কনস্টান্টিনোপল জয় করে ইস্তাম্বুল রাখেন, পূর্বে কিন্তু রোমানদেরকে পরাজিত করে, রোমান সাম্রাজ্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যকে কিন্তু পরাজিত করে এই তুরস্কের খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রায় 1412 সাল থেকে প্রায় 1922 সাল পর্যন্ত ছিল। আর কামাল আতাতুর্ককে তুরস্কের স্বাধীনতা আন্দোলনের জনক বলা হয়। এবং আমরা ইনোসিস যেটা দেখেছিলাম, গ্রিসকে পরবর্তীতে তুরস্কের সাথে যে সংযুক্ত করে যে আন্দোলন করা হয়েছিল সেটির নাম হচ্ছে ইনোসিস। এবং ওই যে যেহেতু দ্বীপগুলোকে ছেড়ে দিতে হয়েছে, তাহলে সাইপ্রাসকেও ছেড়ে দিতে হয়েছে এবং পরবর্তীতে সাইপ্রাসটা গ্রিস দখল করে নেয় এবং গ্রিস পরবর্তী 1974 সালে সেখানে তুরস্কের সামরিক অভিযান চালায় এবং সাইপ্রাস ভাগে বিভক্ত। আমরা বিরতি নিব, আপনাদের কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। খেলাফত এবং আধুনিক তুরস্ক এবং প্রথম বিশ্বযুদ্ধ অনেকগুলো আলোচনা করলাম। পরীক্ষায় যেগুলো আসে এগুলো পড়বেন, প্রশ্ন আমি ভিডিও সেশনে প্রশ্ন উত্তর নিব, তখন আরো ক্লিয়ার হয়ে যাব। সেভার্স চুক্তিও এটি 20 সালে হয়েছে মনে হয়। সেভার্স চুক্তি এটি 1920 সালে হয়েছে। সেভার্স চুক্তি এটি 1920 সালে হয়েছিল। সেভার্স চুক্তি 1920 সালে হয়েছিল। আমরা আজকের কনস্টান্টিনোপল এটা আধুনিক কি আর কি, কনস্টান্টিনোপল এটি হচ্ছে যে আধুনিক আঙ্কারা আর কি। কনস্টান্টিনোপল এটি জায়গার নাম, হ্যাঁ এটি কনস্টান্টিনোপল, এটি হচ্ছে ইস্তাম্বুল। কনস্টান্টিনোপল এর নাম হচ্ছে ইস্তাম্বুল। এটি হচ্ছে রোমান এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। মুসলমানরা সেটিকে নাম রাখে ইস্তাম্বুল। কনস্টান্টিনোপল এবং ইস্তাম্বুল এটি সেম নাম। বাইজেন্টাইনের রাজধানী ছিল, হ্যাঁ এটা বাইজেন্টাইন সাম্রাজ্য। গুলো আমাদের লাগে না, বাইজেন্টাইন রোমান রোমানরা কিন্তু গ্রিক অনেক খুব জনপ্রিয় ছিলেন রোমানরা। এরপর হচ্ছে খিলাফত আসে, খিলাফতের পর ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম আসে। এখন নতুন কারা পৃথিবী নেতৃত্ব দিবে সেটা সময়ের বিষয়। এতটুকু কারো কোনো প্রশ্ন থাকলে আমরা সিরিয়াতে চলে যাব কয়েক মিনিট বিরতি নিয়ে। আমরা আজকে মধ্যপ্রাচ্যের প্রায় শেষের দিকে আমরা আলোচনা করছি। এরপর আপনাদের ভিডিও সেশন নিব, পরবর্তী যেটা সমস্যা আছে সেটা আমরা আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা সিরিয়াতে চলে যাব। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা সিরিয়াতে চলে যাব। ওকে, লিখেন সিরিয়া। প্রথম থেকে জয়েন করতে পারেননি, সমস্যা নাই, সিরিয়া আবার ভিডিওটি দেখে নেবেন। লিখেন সিরিয়া, বলতে হবে সিরিয়ার প্রেসিডেন্টের নাম কি, তিনি কোন গোত্রের। লিখেন সিরিয়ার প্রেসিডেন্টের নাম কি। লিখেন সিরিয়ার। আমার সিরিয়া যুদ্ধ নিয়ে আলাদা একটি সেশন আছে, সিরিয়া সংকট নিয়ে আলাদা একটি ক্লাস, 2 ঘন্টার ক্লাস নেওয়া হবে। কি বললাম, সিরিয়া নিয়ে আলাদা একটি ক্লাস হবে রিটেনের জন্য, প্রিলি এবং রিটেন, শুধু সিরিয়া নিয়ে আলোচনা করা হবে।
আজকে শুধু সিরিয়া সম্পর্কে টুকটাক আলোচনা করব। আসসালামু আলাইকুম। ক্লাস চলে। আজকে শুধু সিরিয়া সম্পর্কে হালকা ধারণা দেওয়া হবে। সিরিয়া নিয়ে যুদ্ধ নিয়ে আলাদা কি করা হবে, আলাদা একটি ভিডিও নেওয়া হবে। তাহলে লিখেন সিরিয়া যুদ্ধ। সিরিয়ার প্রেসিডেন্টের নাম হচ্ছে বাশার আল আসাদ। তার নাম কসাই আসাদ, তাকে কসাই আসাদ বলা হয়। কি আসাদ? কসাই আসাদ। সিরিয়ার প্রেসিডেন্টের নাম হচ্ছে বাশার আল আসাদ। 1963 সাল থেকে সেখানে বাথ পার্টি ক্ষমতায়। আমরা দেখেছি সাদ্দাম হোসেনের বাথ পার্টি ছিলেন, জামাল আব্দুল নাসেরের বাথ পার্টি। এই বাথ পার্টি একটি সেকুলার একটি দল ছিল। এই বাথ পার্টি, সাদ্দাম হোসেনের বাথ পার্টি, এই বাশার আল আসাদের দলের নামও হচ্ছে বাথ পার্টি। তাহলে 1963 সাল থেকে এই দেশটিতে ক্ষমতায় আসেন, বা তার বাবা ছিল হাফিজ আল আসাদ। বর্তমানে 2000 সাল থেকে ক্ষমতায় আসেন বাশার আল আসাদ। 2000 সাল থেকে বাশার আল, এর আগে ছিলেন তার বাবা ছিলেন হাফিজ আল আসাদ। তার বাবার নাম ছিল হাফিজ আল আসাদ। দেশটিতে আরব বসন্ত শুরু হয়। দেশটিতে আরব বসন্ত শুরু হয়। দেশটিতে আরব বসন্ত শুরু হয়। আরব বসন্ত শুরু হয় 15ই মার্চ 2011 সালে। দেশটিতে আরব বসন্ত শুরু হয় 15ই মার্চ 2011 সালে। দেশটির পার্লামেন্টের নাম হচ্ছে পিপলস পার্লামেন্ট। এর পার্লামেন্টের নাম হচ্ছে পিপলস পার্লামেন্ট। পার্লামেন্টের নাম হচ্ছে পিপলস পার্লামেন্ট। এবং এর কয়েকটি উল্লেখযোগ্য শহর আমি ভিডিওতে দেখিয়েছি: আলেপ্পো, পালমিরা, আফরিন, ইদলিব, দারা। লিখেন কয়েকটি, এগুলো কোথায় অবস্থিত? বারবার আছে, যুদ্ধ বিধ্বস্ত এলাকা তো সেজন্য। আলেপ্পো কয়েকটি শহর লিখেন, কয়েকটি শহর লিখেন। আলেপ্পো, আমি একটু আগে দেখিয়েছি। আলেপ্পো, পালমিরা, আফরিন। পালমিরা, আফরিন, পালমিরা, আফরিন, ইদলিব, দারা। ইদলিব, দারা। বাশার আল আসাদ গোত্রের নাম হচ্ছে অলওয়েডস গোত্র। আমি পড়াচ্ছি অলওয়েডস। বাশার আল আসাদের গোত্রের নাম হচ্ছে অলওয়েডস গোত্র। অলওয়েডস। ওকে। এবং আইএস এর একটা রাজধানী ছিল, যে জঙ্গি গোষ্ঠী আইএস এর হচ্ছে রাক্কা, সিরিয়ায়। ঠিক আছে, আইএস এর রাজধানীর নাম হচ্ছে রাক্কা। আইএস এর রাজধানী হচ্ছে রাক্কা, সেটি হচ্ছে সিরিয়ায়। ধরো সিরিয়া সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানলাম। এটা হচ্ছে সিরিয়াতে বাশার আল আসাদ 1963 সাল থেকে দেশটিতে বাথ পার্টি ক্ষমতায়। তার আগে হাফিজ আল আসাদ ছিলেন। 2000 সাল থেকে বাশার আল আসাদ দেশটিতে ক্ষমতায় আছেন। এবং এর কয়েকটি শহরের নাম হচ্ছে আলেপ্পো, পালমিরা, আফরিন, ইদলিব, দারা। এবং সেখানে আরব বসন্ত হচ্ছে আরবদের জনগণ মনে করেছিল যে তারা একটি নতুন একটি ডেমোক্রেটিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। 2011 সালে সে আরব বসন্ত শুরু হয়েছিল। আর পশ্চিমা গোষ্ঠী সেটির নাম দিয়েছিলেন আরব বসন্ত। তিউনিসিয়ায় বোয়াজিজি নামক এক লোক গায়ে আগুন দিয়ে সেই আরব বসন্ত সূচনা করেছিলেন। তিউনিসিয়ার বেন আলী এই ক্ষমতাচ্যুত হন। পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যে সব দেশে ছড়িয়ে পড়ে। এর মধ্যে সিরিয়াও একটি রাষ্ট্র। এবং সে আরব বসন্ত সিরিয়াতে হয়েছিল 15ই মার্চ 2011 সালে শুরু হয়েছিল। এবং সিরিয়াকে বলা হয় সভ্যতার
সূতিকাগার। এবং আমরা দেখেছিলাম সিরিয়া স্বাধীনতা লাভ করেছিল, ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল, সেটা আমি আজকাল লিখাচ্ছি না। এবং সিরিয়ার প্রাচীনতম যে শহর এবং মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শহর, এটা দামেস্ক। এবং সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামেস্ক। সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামেস্ক। সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামেস্ক। আইএস এর রাজধানীর নাম হচ্ছে রাক্কা। এবং এটি ফ্রান্সের উপনিবেশ ছিল। আমরা জানি সিরিয়া এবং মিশর একত্রিত হয়ে আরব প্রজাতন্ত্র গড়েছিল জামাল আব্দুল নাসের নেতৃত্বে 1958 সালে। কয়েকটি গুরুত্বপূর্ণ শহর, এটা হচ্ছে পালমিরা, একে মুক্তার শহর বা তাল গাছের শহর বলা হয় মনে হয় নাকি, মরুভূমির মুক্তা। পালমিরাকে বলা হয় মরুভূমির মুক্তা। লিখেন, পালমিরাকে বলা হয়, পালমিরাকে বলা হয় মরুভূমির মুক্তা। পালমিরাকে বলা হয় মরুভূমির মুক্তা। এবং 1958 সালে সিরিয়া এবং মিশর মিলে ইউনাইটেড আরব রিপাবলিক গঠিত হয়। এই সভ্যতার যে সূতিকাগার, যে রাষ্ট্রটি হয়েছে, সেই রাষ্ট্রটির বর্তমান অবস্থা আমি আপনাদেরকে দেখিয়ে আনি। সেই রাষ্ট্রটি কতটা বিধ্বস্ত অবস্থায় আছে বর্তমানে দেখলে দুঃখ লাগে মাঝে মাঝে। প্রথমে সিরিয়ার বর্তমান অবস্থা আমরা আবারও দেখি যেহেতু ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা আসে। তাহলে সিরিয়ার বর্তমান অবস্থা হচ্ছে, দেখেন, এই আলেপ্পো, এই তার্তুস, এই হোমস, এদিকে হচ্ছে যে দেইর আর জেইর, এদিকে রয়েছে আল রাক্কা, এগুলো হচ্ছে সিরিয়ার শহর। এবং সিরিয়া কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে, আর একটু বড় করি আপনাদের জন্য, বড় করি। এবং সিরিয়া কিন্তু পুরোটাই মরুভূমি, সিরিয়া এগুলো কিন্তু পুরোটাই মরুভূমি। এবং সিরিয়ার ম্যাক্সিমাম জনগণ এদিকে থাকে, লাতাকিয়া, তার্তুস, হামা, আলেপ্পো, এই শহরগুলোতে সিরিয়ার লোকজন থাকে। এত সুন্দর একটি রাষ্ট্র বর্তমানে কি অবস্থা দেখলে মাঝে মাঝে কষ্ট লাগে, দুঃখ লাগে, কান্নাও আসে। বিশ্বের সবচেয়ে রক্তাক্ত এক রাষ্ট্র সেই সিরিয়া আজকে দেখেন কি খন্ড বিখন্ড অবস্থানে আছে। একদিকে রয়েছে সরকারি বাহিনী দখলে রয়েছে, একদিকে রয়েছে সরকারি বাহিনী, একদিকে রয়েছে কুর্দিস্তান, আমরা দেখেছিলাম ওটা কুর্দি এলাকা ছিল। এবং এদিকে তুরস্কের বিদ্রোহীরা কিছুটা ছিল। এবং আমরা বলেছিলাম এদিকে ছিল পিকেকে, তারা এদিকে আন্দোলন করছে। আবার এদিকে কিছু ওই যে আইএস গোষ্ঠী এদিকে দখলে আছে, এদিকে সরকারি বাহিনীরা দখলে আছে। একাধিক ভঙ্গুর রাষ্ট্র রিটেনে আসে। ভঙ্গুর রাষ্ট্র বলতে কি বোঝায়? একটি রাষ্ট্র যখন একাধিক রাষ্ট্রের দখলে চলে যায়, একাধিক সশস্ত্র গোষ্ঠীর দখলে চলে যায়, তখন রাষ্ট্রটিকে ভঙ্গুর রাষ্ট্র বলা হয়। এদিকে আবার জিহাদিস্টরাও এদিকে থাকে। এবং সিরিয়া যুদ্ধ নিয়ে আমার আলাদা ক্লাস আছে, রিটেনে বারবার আসে। সিরিয়া যুদ্ধ নিয়ে আলাদা ক্লাসে আমি সেদিন আলোচনা করব। আজকে জাস্ট একটা ম্যাপ দেখালাম। এই যে রাইবল বেল্ট আবারও দেখালাম। এই যে এটা কুর্দিস্তান, এটা হচ্ছে কুর্দিস্তান। আমরা কথা আদায় হচ্ছে কুর্দি এলাকা। এদিকে তুরস্কের বিদ্রোহীরা এদিকে আছে। ওকে, আমরা সিরিয়া দেখে আসলাম। তাহলে সিরিয়া সম্পর্কে আমরা মোটামুটি দেখলাম। সিরিয়া যুদ্ধ নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। সিরিয়া যুদ্ধ নিয়ে আলোচনা করলাম, সিরিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তাহলে সিরিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। সিরিয়াতে তাহলে আরব বসন্ত শুরু হয়েছিল বললাম কত সালে? 2011 সালে সিরিয়াতে আরব বসন্ত শুরু হয়। এবং সেই দেশের জনগণ বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে কি করে? বিক্ষোভ শুরু করে। কিন্তু জানেন সে বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছে আপনার ইরান সমর্থিত সরকার, এবং অন্যদিকে বিদ্রোহীদেরকে সমর্থন দিচ্ছে হচ্ছে সৌদি আরব তথা মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী। ইন দ্য মিন টাইম সেই রাষ্ট্রটিকে সুযোগ নিয়ে ফেলে হচ্ছে আপনার আইএস তথা ইসলামিক স্টেট। এবং সেই রাষ্ট্রটিতে আবারও সুযোগ নিয়ে ফেলে হচ্ছে সেখানে আপনার আল কায়দা গোষ্ঠী। তাহলে সিরিয়াতে আমি একটু না লেখা, একটু যেহেতু এটা আলাদা ক্লাসে আজকে শুধু একটা জিনিস দেখাচ্ছি, একটু শিপ দেখাচ্ছি। আমার এই শিপ দেখেন, শিপ দেখে একটু করে পড়াই। এই কুর্দি বিদ্রোহীদের একটি গ্রুপ রয়েছে, আইএস এর একটি গ্রুপ রয়েছে, জায়েশ নামে পরিচিত।
চরমপন্থী বিদ্রোহী গ্রুপ রয়েছে যে জাবাত আল নুসরা, একটু করে লিখে নেন এটা জাস্ট। সিরিয়া যুদ্ধের কয়েকটি পক্ষ রয়েছে আমি দেখাচ্ছি, সিরিয়া যুদ্ধের কয়েকটি পক্ষ রয়েছে একটু করে জাস্ট দেখাচ্ছি। একটা হচ্ছে সরকার পক্ষ, বাশার আল আসাদ বাদ পার্টি, এর সমর্থক হচ্ছে ইরান, রাশিয়া, চায়না ডিপ্লোম্যাটিক কারণে কি দিচ্ছে, সমর্থন দিচ্ছে। অন্যদিকে একটি বিদ্রোহী গ্রুপ রয়েছে এর নাম হচ্ছে ফ্রি সিরিয়ান আর্মি ফ্রেন্ডস অফ সিরিয়া, এদেরকে সমর্থন দিচ্ছে পশ্চিমা বিশ্ব, সৌদি আরব, কাতার, জর্ডান, তুরস্ক। এর মধ্যে যেটা আল কায়েদা বা চরমপন্থী বিদ্রোহী গ্রুপ রয়েছে সেটির নাম হচ্ছে জাবাত আল নুসরা বা আসাম, সিরিয়ার আল কায়েদা শাখা এটি, বর্তমানে এর নাম হচ্ছে জাবাত ফাতে আল শাম। এটি সৌদি আরব এবং কাতার গোপনে তাদেরকে সমর্থন দিয়ে দিচ্ছে, প্রকাশ্যে না। অন্যদিকে সেখানে রয়েছে আইএস, আইএস এর সাথে এর সম্পর্ক কি এগুলা কিন্তু আজকে যখন একবার পড়বেন, যেদিন আবার সিরিয়া যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করব সেদিন এগুলা বুঝতে পারবেন এগুলোর সাথে এগুলো কি রিলেশন, আজকে কিন্তু বুঝতে পারবেন না। সিরিয়া যুদ্ধ বিশ্বের সবচেয়ে জটিল একটি যুদ্ধ, এটা আজকে বুঝতে পারবেন না, জাস্ট মনে রাখেন, টেনশন করার কিছু নেই। আরেকটি গ্রুপ বলেছিলাম কুর্দি বিদ্রোহী, সেখানে হচ্ছে এসডিএফ রয়েছে, পিকেকে রয়েছে, ওয়াইপিজি রয়েছে। তারা কি চায়, সাহিত্য শাসন চায় এবং রোজাবা নামে তারা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তারা কি চায়, রাশিয়া কুর্দি বিদ্রোহী তারা কি চায়, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ, পিকেকে, ওয়াইপিজি তারা কুর্দি বিদ্রোহী, তারা আলাদা রাষ্ট্র চায়। আইএস তারা দায়েশ নামে পরিচিত আল কায়েদা শাখা, তারা 2014 সালে আল কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করে। অন্যদিকে চরমপন্থী যে বিদ্রোহী গ্রুপ রয়েছে আল কায়েদা শাখা, সেটা জাবাত আল নুসরা, সিরিয়া আল কায়েদা শাখা, বর্তমান নাম জাবাত ফাতে আল শাম, এদেরকে সৌদি আরব এবং কাতার গোপনে সমর্থন দিয়ে যাচ্ছে। অন্যদিকে সেকুলার একটা বিদ্রোহী গ্রুপ রয়েছে যেটা ফ্রি সিরিয়ান আর্মি এবং ফ্রেন্ডস অফ সিরিয়া, এদেরকে পশ্চিমা বিশ্ব, সৌদি আরব, কাতার সমর্থন দিয়ে দিচ্ছে। আর বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছে ইরান, রাশিয়া এবং চায়না ডিপ্লোম্যাটিক কারণে তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে রক্তাক্ত যে অঞ্চল সেটি হচ্ছে সিরিয়ার বাশার আল আসাদ সিরিয়া সংকট। এই সিরিয়া সংকট ধীরে 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 রিটার্ন একটা ক্লাস আছে, আজকে এগুলো একই দিনে সংক্ষেপে বোঝানো যায় না। আমি সিরিয়ার ডিপ্লোম্যাটিক বিভিন্ন কারণ, কেন এসডিএফ এর সাথে আইএস এর কেন পার্থক্য হয়েছে, কেন ডিভিশন হয়েছে, আইএস কি চায়, এগুলো নিয়ে আলাদা আমার ক্লাস আছে। তাহলে আমরা সিরিয়া যুদ্ধ সম্পর্কে মোটামুটি আইডিয়া নিলাম, সিরিয়া সম্পর্কে ইনফরমেশন গুলো আসে, সিরিয়া যুদ্ধের ফ্রি সিরিয়ান আর্মি কোন দেশের, ওয়াইপিজি কোন দেশের, দিল্লিতে তো খুব কোন দেশের সেটা আসে, বা বাশার আল আসাদকে কোন দেশ সমর্থন দিয়ে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কাদেরকে সমর্থন, এই প্রশ্নগুলো আমরা আসে। সিরিয়া বুঝতে পেরেছেন কিনা, প্রিলিমিনারি আইডিয়া হয়েছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। সিরিয়া নিয়ে প্রিলিমিনারি ধারণা হয়েছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। দুই ভাগে বিভক্ত ছিল, দুই ইয়েমেন, উত্তর ইয়েমেন এবং দক্ষিণ ইয়েমেন। তারা 1990 সালে একত্রিত হয়। পরবর্তীতে দেশটিতে প্রেসিডেন্ট হয় আলী আব্দুল্লাহ সালেহ নামে একজন প্রেসিডেন্ট। আলী আব্দুল্লাহ সালেহ দেশটিতে প্রেসিডেন্ট হয়। আলী আব্দুল্লাহ, আমার যে ভিডিও আছে সেটা দেখে নেবেন। আলী আব্দুল্লাহ সালেহ দেশটির প্রেসিডেন্ট হয় এবং দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর 2011 সালে যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেরকম গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছিল, সেই ইয়েমেনের আলী আব্দুল্লাহ সালেহ সরকারের বিরুদ্ধে হচ্ছে আপনার দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অন্যদিকে তখন দেশটির ক্ষমতায় চলে আসে এই যে আলী আব্দুল্লাহ সালেহ পরিবর্তিত আব্দুর রব্বু মনসুর হাদি। আব্দুর রব্বু যদি মনসুর হাদি ক্ষমতায় চলে আসে, তখন আলী আব্দুল্লাহ সালেহ হুতিদের সাথে কি করে, জোট গঠন করে। আব্দুর রব্বু মনসুর হাদি হচ্ছে সৌদি সমর্থিত। তাহলে আব্দুর রব্বু মনসুর হাদি যদি সৌদি সমর্থিত হয়, তাহলে আলী আব্দুল্লাহ সালেহ হুতিদের সাথে কি করেছে, জোট গঠন করেছে। শুরু হয়েছে যুদ্ধ। সৌদি আরব সেখানে প্রকাশ্যে
হামলা চালাচ্ছে, যেহেতু আলী আব্দুল্লাহ আব্দুর রব্বু মনসুর হাদি এক পর্যায়ে পালিয়ে সৌদি আরব আশ্রয় নিয়েছে, এবং তখন যেহেতু সৌদি সমর্থিত সরকার আব্দুর রব্বু মনসুর হাদি সৌদি আরবে পালিয়েছে, এজন্য সৌদি আরব তার আব্দুর রব্বু মনসুর হাদিকে ক্ষমতায় ফেরানোর জন্য সেখানে হামলা চালাচ্ছে। ইতিহাসের সবচেয়ে বর্বরতম একটি রাষ্ট্র, সরি মানবিক বিপর্যস্ত একটি রাষ্ট্র সেই ইয়েমেন, এখনো পর্যন্ত গৃহযুদ্ধ চলছে। আমরা মোটামুটি মধ্যপ্রাচ্য সম্পর্কে আমাদের আর তেমন কোনো আলোচনা আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুরস্কের একটি দলের নাম রয়েছে একেপি, সেটা আমি বলতে পারছি। তুরস্কের রাজনৈতিক দলের নাম হচ্ছে একেপি। এই রাজনৈতিক দলটা প্রায় সময় আসে, যে 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি, জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি। এর তুর্কি ভাষা হচ্ছে আদালতকে খালকিনামা পার্টি সিএফ, হচ্ছে আদালতকে খালকিনামা কি খালকিনামা পার্টি সি আদা একেপি আর কি। এটি প্রতিষ্ঠিত করেছে রিসেপ তাইয়েপ এরদোয়ান। রিসেপ তাইয়েপ এরদোয়ান।